হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ভূগোলের একটা জেনারেল ক্লাস, সব ক্লাসে কাজে দেবে। এটা ক্লাস 9-এর খুব ইম্পর্টেন্ট। ভূগোলের কনসেপশনের জন্য যারা জেনারেল নলেজ পড়ছো চাকরি পরীক্ষার জন্য, তাদেরও এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। ভূগোলের 5-এর স্টুডেন্ট থেকে শুরু করে 4 থেকে শুরু করে আপ টু 11-12 অবধি ক্লাসটা দেখা উচিত। আর প্রতিটা ক্লাসকেই হেল্প করবে ক্লাসটা। এটা ভূগোলের বেসিক, এটা ভূগোলের বেসিক ক্লাস। আমি ছোটদের ভূগোল নাম দিচ্ছি ক্লাসটার। পড়াবো মহাবিষুব, জলবিষুব, কর্কট সংক্রান্তি এবং মকর সংক্রান্তি, কী করে উত্তরায়ণ, কী করে দক্ষিণায়ন হচ্ছে পৃথিবীর, ঋতু পরিবর্তন কী করে হচ্ছে, আর্জেন্টিনার জলবায়ু কী করে তুমি বুঝতে পেরে যাবে। ক্লাসটা দেখার পর তুমি ব্রাজিলের জলবায়ু বুঝতে পারবে, ইংল্যান্ডের জলবায়ু বুঝতে পারবে, ভারতের তো জলবায়ু বুঝবই, অস্ট্রেলিয়ার তো বুঝবই। পৃথিবীর প্রতিটি জায়গার এহেন জায়গা নাই যে তুমি জলবায়ুটা অন্তত এক পাতা লিখতে না পারবে। ওই জায়গায় জলবায়ু বললে তুমি বই না খুলে এক পাতা লেখা মনে লিখে দেবে সবাই। ক্লাসটা মনোযোগ সহকারে দেখো। শুধুমাত্র মহাবিষুব, জলবিষুব 4টা ডেট না, পুরো কনসেপশন, নিখুঁত কনসেপশন। এবং ভূগোলের প্রত্যেকটা অর্থনৈতিক ভূগোল এবং প্রাকৃতিক ভূগোলের জলবায়ু পোর্শনটা, অর্থনৈতিক ভূগোলটাও, যেহেতু জলবায়ু বুঝবো ফলে আমি কৃষিকাজ বুঝিয়ে যাবো এখানে। কৃষিকাজ বুঝলে অটোমেটিক অর্থনৈতিক পার্টটাও কিছুটা অনুভব করা যায়। পুরো ক্লাস কনসেপশন আসবে ভূগোলের বেসিক একটা, ভূগোলের খুব খুব ইম্পর্টেন্ট ক্লাস। ছোটদের ভূগোল আমি নাম দিচ্ছি। ছোটদের ভূগোল আমার সিরিজ অলরেডি চলছে। আমি ভারতের ম্যাপে রাজ্য বসানো শেখাইছি, পশ্চিমবঙ্গের ম্যাপে জেলা বসানো শেখাইছি, পৃথিবীর ম্যাপে মহাদেশ মহাসাগর বসানো শেখাইছি। ওই ক্লাসগুলো দেখার পর এই ক্লাসটা দেখো সবাই। মহাবিষুব, জলবিষুব, কর্কট সংক্রান্তি, মকর সংক্রান্তি, পৃথিবীর আপাত দৈনিক গতি, যেটা রবিমার্গ নামেও পরিচিত, পুরো কনসেপশন ক্লাস শুরু করছি। দেখো, এইটা পৃথিবীর গ্লোব, যেখানে অক্ষাংশ দ্রাঘিমাংশ আমি একটু ক্লিয়ার ধারণা দেবো। দ্রাঘিমাংশ দেবো না আজকে, দ্রাঘিমাংশ আমি অন্যদিন ক্লাসে করাবো। অক্ষাংশের পুরো কনসেপশন আসবে এই ক্লাসটায়। দেখো, এই রেখাটি নিরক্ষরেখা, সবাই আমরা জানি 0 ডিগ্রি অক্ষরেখাকে নিরক্ষরেখা বলে। পৃথিবী একটা গোলক, পৃথিবী বৃত্ত না গোলক। সেই গোলকের উপরে আমাদের 7টা মহাদেশ এবং 5টা মহাসাগর আছে। সেই 7টা মহাদেশ এবং 5টা মহাসাগরের সঠিক অবস্থান জানার জন্য অক্ষাংশের প্রয়োজন আছে। তখন আমরা যে বৃত্তাকার, পূর্ণ বৃত্তাকার যে রেখা কল্পনা করি সেটাকে আমরা অক্ষরেখা নাম দিয়েছি। অক্ষরেখাগুলো ক্রমশ পরিধি থেকে আস্তে আস্তে এটা নর্থ মেরু, সুমেরু, আর এটা কুমেরু, আস্তে আস্তে অক্ষরেখাগুলো ক্রমশ পরিধি ছোট হতে থাকে। সবথেকে বড় অক্ষরেখা নিরক্ষরেখা, যেটা সবথেকে মহাবৃত্তও বলা হয় আগে। ওই জন্যে ইয়ার অক্ষাংশ আমরা 0 ডিগ্রি ধরি। প্রতি 1 ডিগ্রি অন্তর অন্তর অক্ষরেখা টানা আছে। প্রতি 1 ডিগ্রি অন্তর অন্তর পৃথিবীর উপর অক্ষরেখা কল্পনা করা আছে, কিন্তু অত অক্ষরেখা তো দেওয়া সম্ভব নয়। এইটা মনে রাখো, লাস্ট যে 90 ডিগ্রি নর্থ এটাকে বলে, সেইটার নাম সুমেরু অক্ষরেখা। সেইটা ছোট হইতে 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 নিরক্ষরেখা থেকে ক্রমশ ছোট হইতে হইতে লাস্টে একটা বিন্দুতে পরিণত হয়। এই যে বড় বৃত্ত, আরও কম বৃত্ত, আরও কম বৃত্ত, লাস্টে একটা কিসে পরিণত হয়? বিন্দুতে। তেমনি সুমেরু একটা বিন্দু, তেমনি এটাও দক্ষিণ দিকেও অক্ষরেখাগুলো ছোট হইতে 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 কুমেরুতে পরিণত হয়। 90 ডিগ্রি সাউথকে বলা হয় কুমেরু। এটা কুমেরু, এটা সুমেরু ভূগোলের মাঝে কয়েকটা, এইদিকে প্রায় 90টা পরপর যদি 1 ডিগ্রি অন্তর অন্তর রেখা ধরি আমরা, রেখার কোনো শেষ হয় না, 1 ডিগ্রি অন্তরই হয় না। 0 থেকে 1-এর মাঝে 111 কিলোমিটার দূরত্ব, রৈখিক দূরত্ব। ধরো আমি এটা ধরছি 1 ডিগ্রি উত্তর অক্ষরেখা। ধরো এখন বলছি 1 ডিগ্রি উত্তর, 0 ডিগ্রি আর 1 ডিগ্রির মাঝে কতটা দূরত্ব গেলে একটা অক্ষরেখা চেঞ্জ হয়? 111 কিলোমিটার। কনসেপশন করবে, তোমার এলাকা থেকে 111 কিলোমিটার অনেক দূরে। আমাদের পুরুলিয়া থেকে 111 কিলোমিটার প্রায় বর্ধমান অবধি। বুঝতে পেরেছ? তাহলে অত দূর পর্যন্ত গেলে একটা অক্ষরেখা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এটা কনসেপশন যে 111.1 কিলোমিটার পর পর একটা অক্ষরেখা আমরা চেঞ্জ ধরি। অক্ষরেখা কোনো চুন্দিও টানা নাই, কেউ দাগ কাটা নাই, পুরাটাই কল্পনা। নিরক্ষরেখা পৃথিবীর মিডিল অংশ। নিরক্ষরেখার উপর দিকটাকে আমরা উত্তর গোলার্ধ বলি, নিরক্ষরেখার দক্ষিণ দিকটাকে আমরা নিরক্ষরেখা থেকে 90 ডিগ্রি উত্তর পর্যন্ত উত্তর গোলার্ধ, আর নিরক্ষরেখা থেকে 90 ডিগ্রি দক্ষিণ পর্যন্ত দক্ষিণ গোলার্ধ। এই উত্তর গোলার্ধের কিছু ব্র্যান্ড অক্ষরেখা আছে, মাথায় রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। যেটা 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, সেইটার স্পেশাল নাম দিয়েছি আমরা কর্কট ক্রান্তি রেখা। কৃপা ধ্যান দে, কর্কট ক্রান্তি, নট সংক্রান্তি, কনফিউজ পড়বে না। কর্কট ক্রান্তি, ক্লিয়ার উচ্চারণ, ক্লিয়ার পড়াশোনা। তাহলে 23.5 ডিগ্রি নর্থ অক্ষরেখাটার কী নাম? কর্কট ক্রান্তি রেখা। 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা এদিকে টানা আছে, এইটা একটা স্পেশাল অক্ষরেখা। আর কি অক্ষরেখা নাই? অক্ষরেখা প্রচুর আছে, আমরা স্পেশাল 5-6টার নাম দিই, সেটা দিয়ে ভূগোলটা পড়ানো হয়। 23.5 ডিগ্রি যেটা সাউথ অক্ষরেখা, এটা সাউথ, তার নাম মকর ক্রান্তি রেখা।
66.5 উত্তর একটা রেখা আছে স্পেশাল নর্থ, এইটার নাম সুমেরুবৃত্ত। সুমেরুবৃত্ত। আর 90° নর্থ, তারপর সুমেরু। নিরক্ষরেখার পর এইদিকে 3টা অক্ষরেখা ব্র্যান্ড। অক্ষরেখা আছে অনেকগুলি, অক্ষরেখা অসংখ্য আছে, অক্ষরেখার কোনো সংখ্যাই নেই। অনেক বই লেখা থাকে 90টা, আরে পূর্ণ সংখ্যা 90টা। তাহলে 23.5টা কী বটে? যদি 90টা অক্ষরেখা আছে, 22.5, 23 আর 24, 23° পরে তো 24°। তাহলে আমরা ভূগোলে কোনটা পড়ছি? 23.5°। তাহলে 23.5 অমনি সবলারই যদি 1/2 করি, তাহলে কি 90টা রেখা হয়? অনেক ভূগোল বই লেখা থাকে অক্ষরেখা থাকে 90টি, ফালতু বইগুলো। অক্ষরেখার কোনো সংখ্যাই হয় না, তুমি যত কল্পনা করবে করো। 1 ডিগ্রি অক্ষরেখা মানে 60 মিনিট, 9-এ পড়ব আমি ভূগোলে। 1টা ডিগ্রি মানে ক মিনিট হয়? 60 মিনিট। তাহলে তো গাদা অক্ষরেখা হবে। দ্রাঘিমা রেখাও অমনি ডিগ্রি মিনিটে ভাগ করা আছে। দ্রাঘিমা রেখা আজকে আমি কোনো বলবো না, অন্য নেক্সট ক্লাসে আমি দ্রাঘিমা রেখা আলোচনা করব। তো এইটা 66.5 নর্থ, এটা 90° নর্থ। তাহলে এই দিকে 66.5 সাউথ, এইটার নাম কুমেরুবৃত্ত। মোটামুটি প্রত্যেকটা অক্ষরেখার উপর অবস্থিত একটা দেশের আমি নামও বলবো তোমাকে। আমাদের ইন্ডিয়া দেশটা 33.5 উত্তর অক্ষরেখার মিডিল দিয়ে গিয়েছে, কর্কটক্রান্তি রেখা ভারতের মাঝ দিয়ে গিয়েছে। ছোটো শর্ট ভিডিও আমার দিয়ে আসে ইউটিউবে, দেখবে কর্কটক্রান্তি রেখা কোন কোন রাজ্য দিয়ে গিয়েছে। মধ্যপ্রদেশ দিয়ে গিয়েছে, পশ্চিমবঙ্গ দিয়ে গিয়েছে, ঝাড়খণ্ড দিয়ে গিয়েছে, ঠিক আছে, ত্রিপুরা দিয়ে গিয়েছে, ঠিক আছে, এই সব রাজ্য দিয়ে চলে গিয়েছে। আরও অনেক রাজ্য দিয়ে গিয়েছে, মধ্যপ্রদেশ দিয়ে গিয়েছে, ছত্তিশগড় দিয়ে গিয়েছে একটু। তো এখন আমি ওইটা ক্লাস নয় আমার। তেমনি মকরক্রান্তি রেখার উপর আছে, মকরক্রান্তি রেখার উপর আছে অস্ট্রেলিয়া দেশটা। একদম অস্ট্রেলিয়া দেশটার অবস্থান মকরক্রান্তি রেখার উপর আছে একদম। ইন্ডিয়ার অবস্থান কোথায় আছে? একটা করে আমি দেশ বলছি, আরও অনেক দেশ আছে। মেক্সিকো আছে, মেক্সিকো সিটি, উত্তর আমেরিকার একটা দেশ দেখবে মেক্সিকো, রাজধানী মেক্সিকো সিটি, ওই দেশটাও আছে কর্কটক্রান্তি রেখার উপর। সুমেরুবৃত্ত রেখার উপর ইউরোপ মহাদেশের অনেক দেশ আছে, জার্মানি আছে, চীন দেশ আছে। আমাদের এশিয়ার উপরে চীন তো, আরে এশিয়ার ম্যাপ সবাই জানো তো। মোটামুটি এইটা ইউরোপ মহাদেশ, সবাই জানো। ইউরোপের ম্যাপ তোমাকে আঁকতে শিখতে হবে ক্লাস 8 মাঝে দেখতে গেলে। এইখানে জার্মানি দেশ আছে, অস্ট্রিয়া দেশ আছে, নিশ্চয়ই জানো দেশগুলো সব, বুঝাইছো নিশ্চয়ই, টিচারদের কাছে বুঝাইছো তোমার নিজের টিচার নিশ্চয়ই ইউরোপ মহাদেশটা বোর্ডে না দেখে ক্লাস দিয়েছে, নিজের ভূগোলের টিচার, অবশ্যই দেওয়া উচিত, ভূগোলের তো টিচার। তো তেমনি এশিয়া মহাদেশ যেটা আছে, এশিয়া মহাদেশটা আমরা কেমনভাবে ছবি আঁকি, এগুলা শিখতে হবে। বসে আঁকো প্রতিযোগিতায় যখন তুমি কোনো দিবে, টপিক্স এগুলো থাকা দরকার, তবে এলাকার শিক্ষার দাপট আসবে। এইটা এশিয়া মহাদেশ, 1 সেকেন্ড দেখতে হবে খালি হাতে। এশিয়া মহাদেশের এই দেশটা ভারত, এইখানে হিমালয় পর্বত আছে, উপর দিকটা চীন দেশ। তাহলে যদি ভারত দিয়ে 23.5 গিয়েছে, তাহলে চীন দিয়ে কী যাবে? চীন দিয়ে কী যাবে? 66.5 নর্থ, বুঝতে পারছো? 66.5 নর্থে তোমার অন্তত একটা দেশের কনসেপশন থাকুক। আমি জলবায়ু পড়াবো এখনই, একটা দেশের তো কনসেপশন থাকুন, আরও দেশ অনেক থাকতে পারে, হালাকি চীন থাকতে পারে, হালাকি ইউরোপ মহাদেশের অনেক দেশ থাকতে পারে। ইউরোপ মহাদেশ ওইখানেই পড়ছে, পৃথিবীর ম্যাপটা দেখবে ইউরোপ মহাদেশ ওই লাইনেই পড়বে। গ্লোবটা বাই করবে তুমি, 66 লাইনে চীন দেশ পড়বে, ইউরোপ মহাদেশে জার্মানি দেশ পড়বে, শিওর পড়বে। আরও একটা উত্তরে আছে সাইবেরিয়া, এটা এশিয়ার সাইবেরিয়া। আরও একটা উত্তরে আমাদের সুমেরুর কাছাকাছি চলে গেলো, প্রায় 90° নর্থের কাছাকাছি, সেখানে নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, উপরে ইউরোপ মহাদেশের দেশগুলোকে তুমি পাবে। ইউরোপের উপরের দেশ একদম, ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেন, এলা ইউরোপের উপরের দেশ। ইউরোপ মহাদেশ যদি আঁকো তখন দেখতে পাবে। এটা আমি যদি ইউরোপ মহাদেশ বলি, এটা ইউরোপ মহাদেশ। মোটামুটি ড্রাগনের মতন মুখটা দেখবে, এই ড্রাগনের মতন মুখটা আছে নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, এইসব দেশগুলো আরও উপরে, মানে একদম নর্থের দিকে। তেমনি 23.5 দক্ষিণ অক্ষরেখায় কোন দেশ বললাম? একটা দেশের নাম মুখস্থ রাখো তুমি একা আপাতত, অস্ট্রেলিয়া। নোট ডাউন করবে এটা, একটা করে দেশের নাম আগে করো, তারপরে বাকি দেশগুলো বুঝে নিবে। অস্ট্রেলিয়ার মতনই, যে অস্ট্রেলিয়ার লাইনে যে আসে তারা সবাই, অস্ট্রেলিয়ার অক্ষরেখাটার লাইনে যে আসে তারা সবাই। ব্র্যান্ড দেশ একটা আগে একটা ব্র্যান্ড করো, তারপর ওয়ার লাইনে করে সবাই করবে। তেমনি 66.5 দক্ষিণ আফ্রিকার, মানে ওটা দক্ষিণ আমেরিকা চলে গেলো বা আফ্রিকা চলে গেলো। আফ্রিকা মহাদেশের নিচের দেশ আছে, আফ্রিকা মহাদেশ ধরো, এটি সবাই জানো। আফ্রিকা মহাদেশ জানো তো, আয়তনে 2য় পৃথিবীর। সেইখানে সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে দেখবে ক্রিকেট খেলে। সাউথ আফ্রিকা ক্রিকেট খেলে ভারতকে টেস্ট ক্রিকেটে হারায়, 2-0 টেস্টে হারাই নিয়েছে দেশে আসে। হ্যাঁ, সাউথ আফ্রিকার বিখ্যাত প্লেয়ার আছে, দেখবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে খেলে। হ্যাঁ, তো সেই সব প্লেয়ারগুলা সাউথ আফ্রিকা। ওদের কোন অক্ষরেখা গিয়েছে? 66.5 নর্থ, এই সাউথ কুমেরুবৃত্ত। যেমন চীন দেশ দিয়ে গিয়েছিল সুমেরুবৃত্ত,
এই সাউথ আফ্রিকা, আর্জেন্টিনা, দক্ষিণ আমেরিকার দেশ শুনেছি, আর্জেন্টিনা মেসি, আর্জেন্টিনা এসে ঠেলাঠেলি লাগে, দেখতে পাই নাই। তো এই আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার দক্ষিণের দিকে দেশ, মেসি আমাদের যুব ভারতী ক্রীড়াঙ্গনে এসেছিল রিসেন্ট, খুব সুন্দর উৎসব হয়েছে। তো মেসি আর্জেন্টিনার লোক, এটা দক্ষিণ গোলার্ধে অবস্থিত এইসব দেশ। সাউথ আফ্রিকা আর্জেন্টিনা একই লাইনে আছে। আর্জেন্টিনা কোন মহাদেশে অবস্থিত? দক্ষিণ আমেরিকা। ফুটবল খেলে ভালো, আগের বছর বিশ্বকাপ জিতেছে, ফ্রান্সকে হারাইছে। আর সাউথ আফ্রিকা কোথায় আছে? আফ্রিকা মহাদেশের নিচে। সাউথ আফ্রিকা ক্রিকেট ভালো খেলে, ফুটবলও খেলে। ইন্ডিয়ার সাথে যদি সাউথ আফ্রিকার ফুটবল খেলা হয় 10-15 গোল দিয়ে দেবে ইন্ডিয়াকে। বহুত ভালো ফুটবল খেলে, বিশ্বকাপে চান্সও পাইছিল সাউথ আফ্রিকা একবার। হ্যাঁ, বিশ্বকাপ পায় নাই, জিতে নাই। সাউথ আফ্রিকা ক্রিকেটটাই বেশি ভালো খেলে, দুটাই রাবাডা আছে ওদের, জানো তো বোলার খুব ভালো। সাউথ আফ্রিকার অনেক ভালো ভালো প্লেয়ার আছে, মার্কারাম হায়দ্রাবাদে খেলে, ঠিক আছে। তো আইপিএল দেখবে কনসেপশনের জন্য, এন্টারটেনমেন্টের জন্য, মজা লাগে। তো এখন আমরা এইখানে কোন দেশ বললাম? একটা দেশের নাম বলো তো। এইখানে একটা দেশের নাম বলছি সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা তোমরা চিনো, যেহেতু ক্রিকেট আমাদের জনপ্রিয়। আর 90 ডিগ্রি নর্থে আন্টার্কটিকা মহাদেশ আছে, ওইখানে কোনো দেশ নাই, মানুষ থাকে না, পেঙ্গুইন পাখি থাকে। আন্টার্কটিকা মহাদেশ, বড় বচ্ছন্ন একটা মহাদেশ, ওই মহাদেশে কোনো দেশ নাই। এখানে কি আছে? আন্টার্কটিকা মহাদেশ। মোটামুটি এখানে কোন দেশ বললাম? তুমি এখন চীন দেশ ভাবো, চীনের উত্তর দিকটা কোনটা? সমুদ্রবৃত্তর উপর। আবার দেশগুলোকে তুমি ঠিক করো, তাহলে পড়া একদম সহজ হয়ে যাবে। নিরক্ষরেখার উপর একটা দেশের নাম মনে রাখো, নিরক্ষরেখার উপর একটা দেশের নাম হচ্ছে ব্রাজিল। এও ফুটবল ভালো খেলে, পেলের ঘর ছিল, পেলে বিখ্যাত ফুটবলার, জানেন তো সবাই। নেইমারও ছিল, রোনাল্ডিনহো আছে, রোনাল্ডো আছে, এইসব বিখ্যাত প্লেয়ার ব্রাজিলে অবস্থিত। ব্রাজিল দেশটার উপর দিয়ে নিরক্ষরেখা গিয়েছে। মোটামুটি কনসেপশনাল আমি একটা করে বলছি এখন। দেখো, নিরক্ষরেখা গিয়েছে ব্রাজিল দেশের মাঝ দিয়ে। আরও অনেক দেশ গেছে, ব্র্যান্ড দেশ, যে দেশগুলো আমরা চিনি সেই দেশের নাম দিয়ে আমি পরিচয় দেওয়ার চেষ্টা করছি। তুমি বলবে স্যার আরও তো দেশ গিলছে, ওটা ব্র্যান্ড না। ব্রাজিল একটা ব্র্যান্ড দেশ, ফুটবল নামে সবাই চিনে ব্রাজিলকে। 23.5 ডিগ্রিতে আমার নিজের দেশটাই ব্র্যান্ড, ভারত। হালাকি পাকিস্তান দিয়েও গিয়েছে 23.5 ডিগ্রি উত্তররেখা, বাংলাদেশ দিয়েও গিয়েছে। তো আমি ভারত বললাম, মেক্সিকো দিয়ে গিয়েছি বললাম না। 66 ডিগ্রি নর্থের মধ্যে দিয়ে গিয়েছে একটা দেশের নাম চীন দেশ। 66.5-র উপরে আরও দেশ আছে 90 ডিগ্রির কাছাকাছি এলাকাতে। 90 ডিগ্রিতে মেরুতে দেশ নাই, 90 ডিগ্রির কাছাকাছি এলাকাতে বললাম নাই। ইংল্যান্ড মহাদেশের, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, এইসব দেশ আছে, একদম পুরা অন্ধকার, সব কাজে দিবে এখনই একটু পরেই। আর এই পৃথিবীর পজিশন শোনো। পৃথিবী আমরা জানি একটা আহ্নিক গতি আছে, লাট্টুর মতন ঘুরছে এরকম সূর্যের চারিদিকে নিজের কক্ষপথের উপর। এইটাকে বলে আহ্নিক গতি। এটা আমরা 4 ক্লাসে পড়িয়েছি। এটার জন্য দিনে রাত হয়, টর্চ মারি দেখবে একটু ঘুরছে, তো যে টর্চ আসে সেটা দিন, সূর্য আসে, তার মানে সূর্য তো ফিক্সড ধরি আমরা, সূর্য ফিক্সড, পৃথিবী এমনি নিজের অক্ষর উপর ঘুরছে, এটাকে বলে আহ্নিক গতি। এটার জন্য দিন রাত হয়, ওইটা একটু গেল অন্য কথা। আবার সূর্যকে প্রদক্ষিণ করেও ঘুরছে পৃথিবী, সেটাও একটা আলাদা। ওইটার জন্য আমার বছর হয়, ঋতু পরিবর্তনটা বছরটা হয়েছে, ঋতু পরিবর্তনটা বলবো না, বছরটা হচ্ছে ওখানে। 1 বছর পূর্ণ হয়েছে, 1 পাক মানে একটা বছর পূর্ণ হইল, 365 দিন। এটাকে বলে পরিক্রমণ গতি। এটা ছাড়াও পৃথিবীর আরেকটা গতি আছে, 6 মাস উত্তর গোলার্ধটা ঝুঁকে সূর্যের দিকে, তার মানে সূর্যের দিকে উত্তর গোলার্ধটা ঝুঁকিয়ে ঘুরছে, মানে সব 3টা গতি একসঙ্গে চলছে, এই যে নিজের অক্ষর উপরে ঘুরছে। আহ্নিক এমন তো নয় যে এখন আহ্নিক গতি হয়েছে, এখন একটা গতি বাদ, 3টা গতি সব সময় হচ্ছে। মানে এই যে সূর্য, ধরো আমার ক্যামেরা সূর্য, তাহলে আমি সূর্যের দিকে হেলছি, একটু সূর্যের দিকে হেলে হেলে আমি অক্ষর উপরেও ঘুরছি, এইটাও নিজের অক্ষর উপরে ঘুরছি, আহ্নিক গতি হচ্ছে। আবার আমি প্রদক্ষিণও করছি, আবার ব্যান্ডও হচ্ছি। আজকের প্রসঙ্গ আমার এই ব্যান্ড হওয়াটা, আজকের প্রসঙ্গ নিজের অক্ষর উপর ঘোরাটার দিকে কেয়ার দেবে না কেউ, বা সূর্যের চারিদিকে ঘোরাটার উপরও কেয়ার দেবে না। আজকে ব্যান্ড হওয়াটা 6 মাস এইদিকে উল্টে যায় না, উত্তর গোলার্ধ 6 মাস সূর্যের দিকে ঝুঁকে, আরও 6 মাস, বছরে তো 12 মাস, আরও 6 মাস দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকে। আর তার জন্যে পৃথিবীর জলবায়ুর গোটা ঘটনাটা, জলবায়ু সংক্রান্ত যত ঘটনা এইটার জন্য হয়। এই কখন আমাদের শীত, বিশেষ করে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা আর 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাতে জলবায়ুর ব্যাপক ঋতু পরিবর্তন দেখা যায়। নিরক্ষরেখাতে কখনোই ঋতু পরিবর্তন দেখা যায় না, গ্রীষ্মকালেই থাকে। হ্যাঁ, গ্রীষ্ম কমে বছরে 2 বার। আর 66.5 ডিগ্রিতে বেশিরভাগ সময় শীতকাল, শুধু শীতটা কমে কখনো কখনো। কিন্তু কর্কটীয় অঞ্চলে বা মকরী অঞ্চলে যেসব দেশ আছে, লাইক ভারত এবং লাইক অস্ট্রেলিয়া, এগুলোতে পুরোপুরি ঋতু পরিবর্তন দেখা যায়। এবং এই ঋতু পরিবর্তনটা তোমার কাছে জল হয়ে যাবে একদম। তুমি অস্ট্রেলিয়ার জলবায়ু এবং ভারতের জলবায়ু বুঝার নিরিখে সব দেশেরই জলবায়ু অনুভব করতে পারবে। চলো শুরু করি ক্লাস। এতক্ষণ যেটা দিলাম সেটা খুব কাজে দেবে। দেখো,
ধরো আমি 4টা ডেটের কথা বলবো, 4টা ডেট তোমাকে আগে মুখস্থ করতে হবে। চার সুরে আমরা অনেক কথা বলি, তেমনি 4 সুরে কিছু কিছু কথা তোমাকে মুখস্থ রাখতে হবে। দেখবে 4 সুরে আমরা বলি, ঠিক আছে? রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন 4 সুরে, 1 সুরে কথা বলি 4 সুরে। যখন রাম লক্ষণ বলি তখন ভরত শত্রুঘ্ন অটোমেটিক গলা থেকে বার হয়ে যায়। ঠিক 4 সুরের মতন একটা কথা তোমাকেও করতে হবে। ফার্স্ট কথা হচ্ছে মহাবিষুব, মুখস্থ করাটাই ট্যালেন্ট। তারপর কর্কট সংক্রান্তি, সিরিয়াল করতে হবে এইটা, সিরিয়াল পড়ার মূল্য অন্য জিনিস। তারপর করতে হবে কি জলবিষুব, পরপর 3 নম্বরে তোমাকে জলবিষুবই রাখতে হবে। তারপর মকর সংক্রান্তি, 4 নম্বরে মকর সংক্রান্তি করতে হবে। স্টুডেন্টরা বেশিরভাগ ক্ষেত্রে মহাবিষুব নেক্সট জলবিষুব বলে, ভুল কথা বলে। তোমাকে সিরিয়াল করো, এটা সিরিয়াল। 1 নম্বর মহাবিষুব, 2 নম্বর কর্কট সংক্রান্তি, 3 নম্বর জলবিষুব, 4 নম্বর মকর সংক্রান্তি, ফির কন্টিনিউ আবার মহাবিষুব। চক্রের মতন চলছে এটা। মাথায় ঢুকছে কিছু? আগে তুমি নাম ঠিক করো। এবারে মহাবিষুব মানে মার্চ, ময়ের সাথে ময়ের কম্বিনেশন আছে। মহাবিষুব বছরের শুরুতে জানুয়ারিতে ফেব্রুয়ারিতে কিছু ঘটনা ঘটে না, প্রতিদিনই ঘটনা ঘটছে, কিন্তু স্পেশাল 4টা ডেটের কথা আমাকে মনে রাখতে হবে। আমি সব কিছুই বুঝাবো, তুমি একটু টাইম নিয়ে পুরো ভিডিও লাস্ট পর্যন্ত দেখবে। 21শে মার্চ, 21শে মার্চ কি মহাবিষুব, মুখস্থ করতে হবে। 21শে মার্চ মহাবিষুব। 20, 21, 22, 23 মধ্যে ডেট হবে, এটা মাথায় রাখতে হবে। 3 মাস পর কি হয়? মার্চের 3 মাস পর কি হয় বলো? মার্চের 3 মাস পর কি মাস হওয়া উচিত? তুমি মুখে মুখে গোনো। মার্চের 3 মাস পরের মাসটার নাম কি? মার্চের 3 মাস পর মাসটার নাম জুন। আর ডেট তো বললাম, তো ডেট কোনো ব্যাপার না। 21, 22, 23 তুমি জোর করে বোঝান দিবে। 21, 22 তুমি 22, 23-এর মধ্যে কিছু একটা ডেট বোঝান দিবে। পরে দেখা যাবে 22টা যদি 21 হয়, কোনো নার্ভাস হবে না। 21শে জুন কর্কট সংক্রান্তি। জুনের 3 মাস পর, সব কিছু 3 মাস পর পর ভাববে। 3, 4, 12 মাসের কভার হবে। জুনের 3 মাস পর মাসটার নাম কি? জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। চলো আমরা সেপ্টেম্বর লিখি। ডেট পরে, আগে তুমি মাসটাকে ঠিক করো। ফার্স্টে যেটা আমি বলছি সেইভাবে করবে, কনফিউজ পড়বে না। আগে তুমি মাসটাকে ঠিক করো, তারপরে ডেটটাকে ঠিক করবে। ডেট কি হবে? হয় 21, নাহলে 22, নাহলে 23। বলে দেখো 21 সেপ্টেম্বর কেমন লাগছে শুনতে, 22 সেপ্টেম্বর কেমন লাগছে, 23 সেপ্টেম্বর। ঠিক মিলে গেছে কথাটা। একটা সুর পাবে তুমি, অটোমেটিক সুর পেয়ে যাবে। যেমন সেই মনে হবে কোনো দিনের শোনা কথা। 21 সেপ্টেম্বর কেমন 21 সেপ্টেম্বর ঠিক না, 22 সেপ্টেম্বর না, 23 সেপ্টেম্বর একদম সুপার কথা। 23 সেপ্টেম্বর তুমি 21, 22, 23 প্রতিটা মাসেই বলে দেখবে। মার্চে 21শে মার্চ, দুর্দান্ত জিনিস। 21শে মার্চ কর্কট সংক্রান্তি। 21শে মার্চ মহাবিষুব, 21শে মার্চ মহাবিষুব। 21শে জুন কর্কট সংক্রান্তি। 23শে সেপ্টেম্বর জলবিষুব। সেপ্টেম্বরের পর 3 মাস পর কি আসে গো? ডিসেম্বর। তাহলে ডিসেম্বরের হচ্ছে 22। 4টা ডেট তোমাকে মুখস্থ করতে হবে, মুখস্থ করাটাই ট্যালেন্ট। আগে এই নামগুলো সিরিয়াল মুখস্থ করবে। মহাবিষুব, কর্কট সংক্রান্তি, জলবিষুব, মকর সংক্রান্তি, সিরিয়াল মুখস্থ করতে হবে। এলো পথালি চলবে না। ডেটগুলো পরে, মার্চ মাস থেকে আগে মাসগুলো বুঝে দেবে। মার্চ, জুন, ডেট পরে। একসঙ্গেই মার্চ ডেস করতে যাও না, প্রথম তারপরে তোমার ব্লাডে মিশে যাবে। তখন তুমি যখন ইচ্ছে যা পারবে বলবে। প্রথম বাচ্চাদের ক্লাস এটা। আমি 5 স্ট্যান্ডার্ড ক্লাস দিচ্ছি, 4 স্ট্যান্ডার্ড ক্লাস দিচ্ছি। যারা জানে না তারা 9এও স্ট্যান্ডার্ড, 11এও তাদের কাছে স্ট্যান্ডার্ড। যারা ভূগোলটা শিখো নাই, যারা ভূগোলটা নোট চলছে সেখানে, বই দেখে দেখে শিক্ষক কিনেছো, আবার বই দেখে দেখে ওই শিক্ষকেরই প্রশ্ন উত্তর টুকছো। এটি কী ধরনের তোমার অভ্যাস? এটি কী ধরনের পাগলামি? শিক্ষক বইগুলি থেকে প্রশ্ন উত্তর টুকছো কোনো কারখানাতে, আবার শিক্ষক বইটি তোমারই কিনেওছো, আবার একবার খাতাতে টুকছো। এটি ভূগোল পড়ার কী পদ্ধতি? ভূগোল বানায় উত্তর লেখা যাবে, সব উত্তর বানায় লেখা যাবে। আমি দেখাবো A to Z। ভূগোলের এমন কোনো প্রশ্ন নেই। আমার সাথে আলোচনা করো, আমাকে তুমি যে প্রশ্ন বলবে ভূগোলের, আমি সেইটাই 1 পাতা লিখে দেবো। পড়িছি নাকি বইটা? কনসেপশন, পুরাটাই কনসেপশন দিয়ে লিখি। পুরো কনসেপশন আছে ভূগোলে। বই ছাড়া ভূগোল পড়া যাবে, একটাও বই লাগবে না। তুমি এইটার উপর গোটাটাই ডিপেন্ড করছে, এইটার উপর। অর্ধেক ভূগোলই একাই কভার করবে। যে ক্লাসটা আজকে চলছে তুমি ধ্যান দেবে পুরা। 21শে মার্চ মহাবিষুব, 21শে জুন কর্কট সংক্রান্তি, 23শে সেপ্টেম্বর জলবিষুব, 22শে ডিসেম্বর মকর সংক্রান্তি। ক্লিয়ার হয়ে গেছে? চলো এবার শুরু করি। দেখো
কর্কট ক্রান্তি রেখা, নট সংক্রান্তি, ডেটটাকে বলা হয়, পৃথিবী সূর্যের অবস্থানটাকে বলা হয় কর্কট সংক্রান্তি অবস্থান, আর কর্কট ক্রান্তি রেখাটাকে বলা হয় 33.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা। ধ্যান দিবে, অনেক স্টুডেন্ট ভুল করে এটা। কর্কট ক্রান্তি আর কর্কট সংক্রান্তি। আমি বললাম পৃথিবী 6 মাস এদিকে হিলছে, উত্তর গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকছে, আর 6 মাস ঝুঁকছে। কত দূর পর্যন্ত সূর্যের দিকে যায়? সুমেরু পর্যন্ত চলে আসে কি? পৃথিবী কি ঘোলটি যায়? না, ঘোলটিবে না। পৃথিবী খুব জোর হেলবে, এইটুকু জায়গা চেঞ্জ হয়। সূর্য কখনো নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দেয়, সব থেকে যদি ঝুঁকে যায় উত্তর গোলার্ধ 23.5 ডিগ্রি পার হবে না, 23.5 ডিগ্রি লাস্ট। কর্কট ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেবে, যাত্রা শুরু হবে উল্টা দিকে। মাথায় ঢুকছে কিছু? এই ছবিটা আমি মুছবো। এই ছবিটা তোমাকে দেশগুলো কিন্তু বলেছিলাম, খাতায় নিশ্চয়ই লিখিছ কোন দেশ কোথায় অবস্থান, একটু পরেই কাজে দেবে খুব। দেখো ক্লাস একটু বড় হবে, আধ ঘন্টার থেকে কিছু বেশি হতে পারে ক্লাসটা, কিন্তু পুরো কনসেপশন পাবে তুমি। বড় ক্লাসটা হতেই হবে, একটা ক্লাসের মধ্যে সব দিতে হবে, বিচ্ছিন্ন করে দিলেই কেটে যাবে জিনিসটা। একটা ক্লাসেই 4টা ডেটেই বুঝতে হবে, ঘটনাটা একটাই বটে। দেখো আমি এখন নিরক্ষরেখা করছি, কর্কট ক্রান্তি, মকর ক্রান্তি, সুমেরুবৃত্ত, কুমেরুবৃত্ত, কুমেরু। দেশ মনে আসছিল? নিরক্ষরেখায় দেশ অবস্থিত ব্রাজিল, কর্কট ক্রান্তি রেখায় দেশ অবস্থিত আমাদের ইন্ডিয়া, সুমেরুবৃত্ত আছে চীন দেশ, আর 90 ডিগ্রির কাছাকাছি এলাকায় নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড ওইসব দেশ আছে। দক্ষিণ দিকে আমি বলেছিলাম 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখায় অস্ট্রেলিয়া দেশ, 66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরে অবস্থিত তুমি আর্জেন্টিনা করতে পারো বা সাউথ আফ্রিকা, আর 90 ডিগ্রি সাউথে আছে কে? আন্টার্কটিকা মহাদেশ। কোনো দেশ বলি নেই, মনে রাখবে, খাতায় নিশ্চয়ই লেখা আছে। দেখো তাহলে সূর্য 21শে মার্চ তারিখে সূর্য নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দেয়, নিরক্ষরেখার উপর। আচ্ছা, পৃথিবীটা কিন্তু হেলছে এইদিকে কিংবা এইদিকে, মনে রাখবে পৃথিবী কখনোই স্টপ নাই। যে অবস্থানটা আমি বলছি সেটা কোনো একটা মুহূর্তে হয়। 21শে মার্চের ডেটটা তো তার মানে দাঁড়াই যায় কি সব পৃথিবী? যদি বলে 21শে মার্চ পুরা দিনটাই থাকে 24 ঘন্টা ধরে, ভুল কনসেপশন। 21শে মার্চ ডেটটা দিয়ে আসে, তার মানে 21শে মার্চের কোনো একটা মুহূর্তে হয়। হয়তো বিকাল 4টার সময় এই পজিশনটা এসেছিল, তারপরে আরও হেলে যায়। এই পজিশনটা অনেকক্ষণ ধরে থাকতে পারবে না, কথাটা বুঝতেছ? তাহলে তো স্টপ হইতে হবে গাইছে পরে। 21শে মার্চে একবার দাঁড়াই গেল বাসের মতন, লোক চাপো, অমনি হবে কি নাই? পৃথিবী বাস লয়, পৃথিবী উত্তর গোলার্ধ ঝুঁকছে, দক্ষিণ গোলার্ধ ঝুঁকছে। 21শে মার্চের একবার মিডিল পজিশনে চলে আসে হঠাৎ একবার, 21শে মার্চের পুরো দিন না, 21শে মার্চের দিনের কোনো একটা মুহূর্তে। কৃপা ধ্যান দেয় এটা কিন্তু ভুল কনসেপশন। আমরা মনে মনে ভাবিলি যে 21শে মার্চে সারা দিনটা এরকম দাঁড়াই থাকে, কিছুক্ষণ মিডিল হয়ে গেছে, একটু দাঁড়াই গেল, দেখো আমি দাঁড়াই গেছি, মিডিল এসে গেছি আজ, আমাকে বলো মহাবিষুব। এই পজিশনটাই মহাবিষুব। দেখো ছায়াবৃত্ত থাকে একটা, এই দিকটা রাইট হয়, এই দিকটা দিন, এটাকে ছায়াবৃত্ত বলছি আমরা। একদম 90 ডিগ্রি নর্থ থেকে 90 ডিগ্রি সাউথে সেদিন ছায়াবৃত্ত থাকে, অর্থাৎ উত্তর গোলার্ধ পৃথিবীর মানে 0 ডিগ্রি অক্ষরেখার উপরের যে রেখাটা, 6 মাস 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত থাকে সব জায়গাতে। আমাদের জলবায়ুটা কেমন হবে? মহাবিষুব 21শে মার্চ বসন্তকাল, হোলি চলে আমাদের ইন্ডিয়ার জলবায়ুটা তুমি মনে করো। 21শে মার্চ একদম পুরা সরস্বতী পূজা পার হয়ে যায়, বসন্তকাল, হোলি চলে, তাহলে না গরম না ঠান্ডা, একদম সকাল 6টাতে হয়, সন্ধ্যা 6টাতে হয়, 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত দিন, আর আবহাওয়াও খুব সুন্দর, না গ্রীষ্ম না শীত, একটু শীতটা কমে এসছে, গরম এখনও ভালো করে পড়ে নাই। এটাকে বসন্তকাল নাম দিয়ে হয়েছে, দমে ফুল ফুটে, সবাই বলে নাকি খুব, আর মানে এই কালটা নাকি সবার ফেভারিট, আমার নয়, ঠিক আছে? আমার ভালো লাগে না বসন্তকাল, ঠিক আছে? তো এইটা 21শে মার্চ। 21শে মার্চের মহাবিষুবর কী কী বৈশিষ্ট্য বললাম, নোট ডাউন করবে। এটা আচ্ছা, মহাবিষুব কাকে বলে? মহাবিষুব পৃথিবী সূর্যের এই অবস্থানটাকে বলে, বুঝতে পারছো? যদি বলে তোমাকে মহাবিষুব কাকে বলে, তখন সংজ্ঞা কী বলবে? 21শে মার্চ তারিখকে মহাবিষুব বলে? না, তারিখটাকে তো বলতে পারে না। 21শে মার্চ তারিখে সূর্য নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দেয়, পৃথিবী সূর্যের এই বিশেষ অবস্থানটাকে কি বলা হয়? মহাবিষুব। পয়েন্ট টু বি নোটেড। মাথায় ঢুকছে কিছু? মহাবিষুবের সংজ্ঞা কিন্তু বলবে না মহাবিষুব কাকে বলে। আমাদের বাচ্চারা লিখে দেবে 21শে মার্চ তারিখকে মহাবিষুব বলে, তারিখটাকে মহাবিষুব বলে না। ওই তারিখে মহাবিষুব হয়, তারিখটাকে বলে না। মহাবিষুব বলতে আমরা 21শে মার্চ খেয়াল রাখবো। 21শে মার্চ সূর্য নিরক্ষরেখার উপর লম্ববিকিরণ দেয়, অর্থাৎ পৃথিবীর মাঝে লম্ববিকিরণ দিচ্ছে। এই সময় পৃথিবী সর্বত্র 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত হয়, এবং কর্কটীয় অঞ্চলে এবং মকরীয় অঞ্চলে, অর্থাৎ ইন্ডিয়াতে কর্কটীয় অঞ্চল 33.5 ডিগ্রি, এবং অস্ট্রেলিয়াতে সেই সময় শীত গ্রীষ্মের মাঝামাঝি থাকে। কিন্তু বাকি দেশগুলোই তো শীতই থাকবে, কথাটা বুঝো। নিরক্ষরেখা মানে তো চীন দেশে আর লম্ববিকিরণ দিচ্ছে না, চীন দেশে তো তির্যক কিরণই পড়ে যাচ্ছে। হ্যাঁ, চীন দেশে তখন ঠান্ডাটা অত বেশি পড়বে না।
নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড মানে 90 ডিগ্রি উত্তর অক্ষাংশে পুরা বরফ পড়বে তখনও, ওদের সারা বছরই বরফ পড়ে। মাথায় ঢুকছে কথা আরও। আবার তুমি এইদিকে আর্জেন্টিনা চলে যাও, ওইদিকেও ঠান্ডা পড়ে যাবে। হ্যাঁ, অস্ট্রেলিয়াতেও আমাদের মতন অবস্থা থাকবে, কিন্তু অস্ট্রেলিয়ার অন্য জিনিস চলবে। 21শে মার্চের সূর্যের কোন অঞ্চলে, উত্তর গোলার্ধ ঝুঁকছে, মিডিলে এসে গেছে, কিন্তু কোনো একটা গোলার্ধ তো ঝুঁকছে, বোঝার চেষ্টা করবে। তুমি যদি এই নৌকা দোলনা দেখিছো, নৌকা দেখবে বিভিন্ন মেলায় থাকে, এইখানে একজন চেপেছে, এইটা কর্কটি অঞ্চল ভাবো, এটা মকরী অঞ্চল ভাবো, এটা সুমেরু ভাবো, এটা কুমেরু। এখন বৃত্ত সুমেরু বৃত্ত কুমেরু বৃত্ত দিচ্ছি না, এখানে যদি অগ্নিসংযোগ করো, এটা এদিকে হলে একবার, এদিকে হেলে, কিন্তু উল্টে যায় না, দেখবে কর্কটি অঞ্চল তক প্রায় এটা কর্কটি অঞ্চল, এই পর্যন্ত একবার আসে হেলে যায়, এটা তখন উপর দিকে উঠে যায়, তখন এ লম্বভাবে কিরণটা পাচ্ছে। তাহলে একবার এই দিকে যাওয়ার সময় হয়েছিল একবার ঘটনাটা, একবার এইদিকে মিডিলে দুবার আসবে। আর মিডিলে আসাটাকেই বলে বিষুব। নিরক্ষরেখার অপর নাম বিষুব রেখা। নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দিলেই ওটাকে বিষুব বলে। একটা মহাবিষুব মার্চে, ময়ের সাথে ম কনভার্ট পেয়েছো, কনফিউজ হবে না। উত্তর গোলার্ধে আমাদের সেই সময় বসন্তকাল চলছে, উত্তর গোলার্ধে গোটাটো না, এটা ভুল কনসেপশন। উত্তর গোলার্ধের কর্কটি অঞ্চলে বারবার বলবে, যা হচ্ছে কর্কটি অঞ্চলে ভারতের এলাকাতে হচ্ছে, তার উপরে আবার শীতেই পড়বে। হ্যাঁ, শীতটা কমবে কতটা, যেহেতু নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দিচ্ছে। আর এটা উত্তরায়ণের সময় হয়, খুব ইম্পর্টেন্ট। মহাবিষুব কোন আয়নের সময় হয়? উত্তরায়ণ, অর্থাৎ এই সময় উত্তর গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকছে। তোমাকে মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, তুমি ফিলিংস লাগাবে, ওয়েদারের ফিলিংস। বলো মার্চের পর ভারতে গরম পড়বে না ঠান্ডা পড়বে? মার্চের পর তোমার অনুভব তো আছে। তুমি তো 10-12টা গ্রীষ্মকাল দেখিছো, 11-12 বছরের বয়স, 5-এ উঠে গেছো, কেউ 12-এ উঠে গেছো, অনেকগুলো গ্রীষ্মকাল তো দেখিছো। বলো মার্চ মাসের পর কি গরম বাড়ে না কমে? ইন্ডিয়াতে বাড়ে, এপ্রিলে আরও বাড়ে, মেতে আরও বাড়ে, ফাটান দিবে। গ্রীষ্মকালে স্কুল ছুটি থাকে, জুনে তো বর্ষায় চলে আসে প্রায়। তাহলে আমাদের যখন গরম বাড়ছে, তো আমরা তো সূর্যের দিকে ঝুঁকছি, তাহলে নিশ্চয়ই উত্তরায়ণ চলছে। আমরা উত্তর গোলার্ধের মানুষ, কর্কট ক্রান্তি রেখার উপর ইন্ডিয়া দেশ এসে এইটুকু ফিলিংস করলে তুমি বুঝে যাবে যে 21শে মার্চে কনফিউজ, নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দিচ্ছে, তাহলে উত্তরায়ণ চলছে না দক্ষিণায়ণ চলছে? এটা কিন্তু দারুণ প্রশ্ন। এটা তোমাকে একদম শান্ত সরলভাবে উত্তর দিতে হবে। আমাদের এরপর মার্চ মাসের পর তোমার কি পড়বে, বুদ্ধিটা কাজে লাগাবে, মুখস্থ করার কোনো কিছুই নেই। আমাদের আরও গরম পড়বে, তাহলে আমরা নিশ্চয়ই ঝুঁকছি। তাহলে আমরা ঝুঁকা মানেই তো উত্তর গোলার্ধ ঝুঁকা। আমি ফার্স্টেই বলেছি ইন্ডিয়া দেশটা 23.5 ডিগ্রি নর্থ অক্ষরেখায় অবস্থিত। ক্লিয়ার হয়ে গেছে? বাস। এইবারে 21শে মার্চের পরের দিন, 22শে মার্চের পরের দিন, 23 ঝুঁকছে কিন্তু 4টা অবস্থান বলে কোনো অবস্থান হতে পারে না, প্রতিটা ডেটেই অবস্থান হয়, প্রতিটা ক্ষণে অবস্থান হয়। তুমি যে ভাববো 4টা ডেট অবস্থান, বাকিগুলো কোনো কিছু নয়, বাকিগুলো ভাবতে হোক তোমাকে। তুমি এপ্রিল মাসও তাহলে কী পজিশনে জড়িয়েছে? এপ্রিল মাসে আমরা সূর্যের দিকে আরও ঝুঁকে গেছি, অর্থাৎ সূর্যকিরণ সেই সময় নিরক্ষরেখা পেরিয়ে গেছে, অর্থাৎ পৃথিবীটা ঝুঁকে গেছে অনেকটা, নিরক্ষরেখা এই পজিশনে চলে গেছে, সূর্যের কাছাকাছি আমরা অনেকটা চলে এসেছি। একদম আসি নাই 23.5 ডিগ্রিতে তখনও লম্বভাবে কিরণ দেয় না, কিন্তু কাছাকাছি চলে এসেছে। আর অস্ট্রেলিয়ায় শীত পড়ছে, তার মানে অস্ট্রেলিয়ায় সেই কার্তিক অঘ্রাণ মাসের মতন চলছে ওয়েদারটা। আর আমাদের দেশে কেমন চলছে? আমাদের দেশে গরম বাড়ি গেছে, সব মর্নিং স্কুল হয়ে গিয়েছে, আইসক্রিম বিক্রি শুরু হয়ে গেছে। ফিলিংসটা একটু কায়দা, হনুমান পূজা চলছে, হরিবল চলছে, বিভিন্ন জায়গায় নগর কীর্তন চলছে, বৈশাখ মাসে শুরু হয়। এইসব ওয়েদারটাকে তো ওয়েদারের ফিলিংসে গেলেই তুমি বুঝতে পেরে যাবে। অর্থাৎ আমরা সূর্যের দিকে ঝুঁকছি, আরও মেতে আরও ঝুঁকে গেছি, কাছাকাছি চলে এসেছি। মে মাসের পরেই কী মাস? জুন মাসের সেই দিন, সেই ক্ষণ 21শে জুন মুহূর্ত। আর ঝুঁকিবে না, যত ঝুঁকিবে আর ঝুঁকে গেছে, সর্বোচ্চ পরিমাণে ঝুঁকে গেছে উত্তর গোলার্ধ। উত্তর গোলার্ধ বলছে আমি আর ঝুঁকিব না, এবার ঘুলটে যাবো। উত্তর গোলার্ধের কর্কটি অঞ্চল সূর্য কিরণ লম্বভাবে খাচ্ছে, আমরা খাচ্ছি লম্বভাবে হবে 21শে জুন। ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, তার আগেই ওইটা মেকআপ করার জন্য বর্ষা চলে আসে, নাহলে পুড়ে যাবে একদম। সেই 21শে জুনের আগেই ওই জন্য কী চলে আসে, একটু মেঘ চলে আসে, বাঁচায় নিয়েছে তোমাকে মেঘমামা। মেঘ আসার কারণ অন্য, মেঘ আসার কারণ উত্তরায়ণ দক্ষিণ। কারণ এটাই, যেহেতু বাতাস গরম হয়ে গেছে 3 মাস ধরে প্রচুর, লম্বভাবে না দিলেও 3 মাস তো কাছাকাছি চলে এসেছিল। 21শে মার্চের পর থেকেই তো আমরা কাছে চলে আসছি, ক্লোজ আসছি, আস্তে আস্তে ক্লোজ। 21শে জুনের পর, 21শে জুনের কোনো একটা মুহূর্তে এবার উল্টা দিকে ঘুরবে পৃথিবী। উত্তরায়ণের শেষ দিন, তাহলে উত্তরায়ণের যদি শেষ দিন হয়, উত্তরায়ণের কত দূর পর্যন্ত আসে সূর্যকিরণ? কর্কটক্রান্তি রেখা পর্যন্ত। তখন আমরা মাসের শেষ দিনকে যেমন সংক্রান্ত বলি, যেহেতু কর্কটক্রান্তি রেখায় লম্বভাবে কিরণ দিচ্ছে আর উত্তর গোলার্ধ আর ঝুঁকছে না, তখন এই ডেটটার নাম দিয়েছি আমরা কি গো? কর্কট সংক্রান্তি, 21শে জুন। বুঝা গেল? এইবারে দেখো 21শে জুন যদি কর্কট সংক্রান্তি হয়, তাহলে নিরক্ষরেখা ঢুকে গেছে এইখানে। সূর্য তো চেঞ্জ হবে না, সূর্য তো নিজের জায়গায় ফিক্সড।
তাহলে সেদিন আর ছায়াবৃত্ত কিন্তু মিডিলে হবে সবসময়, যেমন ছায়াবৃত্ত করেছিলাম আগে 90 থেকে সাউথ, তাহলে ছায়াবৃত্ত দেখো এইদিকে দক্ষিণ দিকে ঢুকে গেছে না, পশ্চিম দিকে ঢুকে গেছে, আর এইদিকে পূর্ব দিকে চলে এসেছে। আর 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত থাকবে না। উত্তর গোলার্ধে আমাদের আষাঢ় মাস, তখন জুন মাসে মানে আষাঢ় মাস চলে বাংলায়, আষাঢ়ান্তি দিন আর পৌষান্তি রাত কথাই আছে আমাদের বাঙালির। আষাঢ় মাসের দিন সব থেকে বড়, 13 ঘন্টা দিন হবে। সেই সময় দেখবে 7টায় সন্ধ্যা হয় আর সকাল হয়ে যায় 4:30টায়। এত বড় দিনের ব্যাপার, রাত হয়ে যায় ফুচ করে, রাত্রে ফিরে যায়। বৈশাখ যে সময় রাতে আরাম, সেই সময় রাত্রেই ছোট থাকে। গরমের দিনে তো রাতেই আরাম লাগে, ঝুরু ঝুরু হাওয়া চলে, খোলা ছাদে বসতে ভালো লাগে, চাঁদ দেখি, সূর্য দেখি। তো সেই সময় রাতটা বেশিক্ষণ থাকেই না, 10-11 ঘন্টা রাত থাকে। তাহলে আমাদের লম্বাবকিরণ দেখি, তাহলে তুমি চীন দেশে জলবায়ু অনুভব করো। চীন দেশও তো কাছাকাছি চলে গেছে, ভারতে আসা মানে তো চীনেরও ক্লোজ আসা। চীনের ওইটাই গ্রীষ্মকাল, ওদের গ্রীষ্মটা অত হয় না, বসন্তকালের মতন গ্রীষ্ম হয়। আমাদের যেটা চৈত মাসে হচ্ছে সেই রকম, মানে লম্বাবে তো যাচ্ছে না। হ্যাঁ, চীনের ক্লোজ চলে এসছে। হ্যাঁ, এই সময় সুমেরুবৃত্ত মানে তুমি যেগুলো ফিনল্যান্ড, নরওয়েতে কী হচ্ছে, এই সময় ওদের দেখো ছায়াবৃত্ত এইদিকে নরওয়ে দেশ, ধরো 70 ডিগ্রি অক্ষাংশ আছে ওরা, তাহলে ওদের সারাদিন দিন, 6 মাস দিন থাকে। এই তো ছায়াবৃত্তর অপারটা রাত, তাহলে ওরা তো দিনে দেখো ওদের আহ্নিক গতি চলছে এরকম, তাহলে পুরা এইখানেও দিন এইখানেও দিন, তাহলে ওদের 6 মাস দিন থাকে। বলে নাই নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন 21শে জুন ওই সময়টা, মানে জুন মাস ধরিয়ে জুন জুলাইও কিছুদিন আজকে পেছনে তো ব্যাক করলে হঠাৎ ব্যাক করে না, ওই সময় ওদের 6 মাস দিন থাকে, রাতেই হয় না। সূর্যকিরণ সবসময় থাকে কন্টিনিউ করে। আবার আন্টার্কটিকা মহাদেশে 6 মাস রাত হয়ে যায় সেই সময়, দেখো যদিও মানুষ থাকে না এখানে। আন্টার্কটিকাটা এতে ছায়াবৃত্তর এদিকটা দিন, এদিকটা রাত। তাই বুঝতে পারছি, যেমন 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত ছিল কোন সময়, মহাবিষুবের সময়, তেমনি এই সময় উল্টাটা হচ্ছে। আমাদের রাত দিন বড় হয়ে গেছে উত্তর গোলার্ধে, রাত ছোট হয়ে গেছে। আর দক্ষিণ গোলার্ধে অস্ট্রেলিয়ায় কী চলছে এই সময়, অস্ট্রেলিয়ায় চরমতম শীত 21শে জুন তারিখে, মানে 21শে জুনে অস্ট্রেলিয়ায় পুরা শীত, কারণ অস্ট্রেলিয়া একদম ঝুঁকে গেছে সূর্যের উল্টা দিকে। দক্ষিণ গোলার্ধটা সূর্যের পেছনে চলে গেছে, অস্ট্রেলিয়া তো আরও পেছনে চলে গেছে। নিরক্ষীয় রেখাতেও সেই সময় গ্রীষ্মটা কমে যাবে, কারণ সূর্যকিরণ নিরক্ষ রেখায় দেয়নি। হ্যাঁ, নিরক্ষীয় অঞ্চলে কখনোই শীত পড়বে না। ওদের 2বার চরম গ্রীষ্ম পড়ে বছরে, আর 2বার গ্রীষ্ম কমে। ঠিক আছে, চীন দেশে যেমন শীতটা কমে আর একবার চরম শীত পড়বে। এইবারে বুঝতে পেরে কিছু, এইবারে বলো তারপরে আস্তে আস্তে কী হবে, তারপরের দিন থেকে কী হবে, আর উত্তর গোলার্ধ ঝুঁকবে কিনা, এবার আস্তে আস্তে দিকে চলে যাবে, হট করে চলে যাবে কি। ঠিক এই পজিশনটা আরও আসবে, নিরক্ষরেখায় লম্ব হবে কিরণ, কিন্তু সেটা অন্য কারণ। মাস কোন মাস হবে, 3 মাস পর। এটা জুনে হয়েছিল, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। কোন সেপ্টেম্বর, 23শে সেপ্টেম্বর। 23শে সেপ্টেম্বর ফিরে আবার এই পজিশন পাচ্ছে, কিন্তু উল্টা। সেই সময় কোন আউন চলছে, সেপ্টেম্বরের পর তোমার কী কাল পড়বে, সেপ্টেম্বর মানে দুর্গাপূজা, তোমার কী কাল পড়বে বড়। সেপ্টেম্বরের পরে ইন্ডিয়াতে কী কাল আসবে, এরপর গরম বাড়বে না কমবে, ওয়েদারের ফিলিংসে যাও, শীতকাল আসবে। তাহলে আমরা সূর্য দূরে সরছি না কাছে আসছি, তাহলে কী অন চলা উচিত, অবশ্যই দক্ষিণ অন। তুমি ওয়েদারের ফিলিংসে গেলেই তুমি বুঝে যাবে কী অন চলছে, প্রতিটা দিনেই বুঝতে পারবে কী অন চলছে। আজকে এই ক্লাসটা যখন করছি তখন 2026 সালের 3 জানুয়ারি, 22শে উত্তরায়ণ শুরু হয়ে গেছে। এখন উত্তর গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকছে, আমাদের শীতটা কমা উচিত ভৌগোলিক নিয়মে। জানুয়ারি মাসে আর শীত পড়ে না, তাও বলে সবাই ঠান্ডাটা বাড়ছে, আবেগে বলে। ঠান্ডা কমছে এবারে, আস্তে আস্তে ঠান্ডাটা কমছে, আমাদের দিনটা এবারে বড় হচ্ছে আস্তে আস্তে। একটু একটু করে বড় দিন পার হয়ে গেছে, একটু একটু করে বড় দিন হবে, 2 সেকেন্ড 5 সেকেন্ড 5 মিনিট এমনি করতে করতে আস্তে আস্তে সরস্বতী পূজার সময় তুমি বুঝতে পারবে রোদটা লাগবে গায়ে, তখন বাসি ভাত খাই আমরা। বাসি ভাত খাওয়া শুরু করি, ফিতা কাটি বাসি ভাতে, তারপরে বাসি ভাত চলবে 3 মাস কন্টিনিউ গরমের দিনে, পুদিনা পাতার বাসি ভাত। ঠিক আছে, তাহলে এইটা 23শে সেপ্টেম্বর। 23শে সেপ্টেম্বরে তাহলে একটা নিরক্ষরেখায় আবার লম্ব বিকিরণ, আবার বিষুব রেখায় লম্ব বিকিরণ। সেদিনটার নামও আমরা কী দেখি, জলবিষুব। আবার দিন রাত সমান সমান, কিন্তু আমাদের শরৎকাল। সেই সময় অস্ট্রেলিয়ায় বসন্তকাল। অস্ট্রেলিয়ায় এবারে তার মানে অস্ট্রেলিয়ায় চরমতম শীত ছিল, শীত কমছে, শীত কমলেই তো বসন্ত হয়। আমাদের মতো নেই, কিন্তু উল্টা ওয়েদার পুরা। আর আমাদের এখানে কী হচ্ছে তখন, আমাদের এখানে শরৎকাল। ঠিক আছে, দুর্গাপূজার সিজন চলছে, বিশ্বকর্মা পূজার সিজন চলছে, ভাদুর পূজার সিজন চলছে, ওই সিজনটা চলছে। আমার ফেভারিট কাল শরৎকাল, হেভি লাগে আমার, ঠান্ডাও লয় গরমও লয়। আমার বেস্ট কাল হচ্ছে শরৎকাল, বসন্তকাল না। কারণ শীতটা ভালো লাগে, যে শরতের পর শীত আসবে। আর দক্ষিণায়নটা ভালো লাগে আমার, উত্তরায়ণটা একটু বিদগুটা লাগে। উত্তরায়ণে ভয় লাগে আমার, এই গরম পড়বে একেবারে। উত্তরায়ণ শুরু হওয়া মানে গরমের জন্য ওয়েট করো, আর কিছু না। আর দক্ষিণায়ন শুরু হওয়া মানে শীতের জন্য ওয়েট করো। তো দক্ষিণায়নের 3 মাস
উত্তরায়ণের সর্বোচ্চ যাওয়ার 3 মাস পর থেকেই ভালো ওয়েদার করতে শুরু হয়, বর্ষাটাও কমে যায়, আস্তে আস্তে আকাশে সাদা মেঘ ভাসে, বাজার টাজার শুরু হয়ে যায়, একটা দুর্গাপূজার গন্ধ বাইর হয়ে যায়, ধান খেতে ধান থাকে, মানে মেগা হিট বলা যাবে না, বলে প্রকাশ করা যাবে না। তাহলে জলবিষুব কত তারিখে? 23শে সেপ্টেম্বর। 23শে সেপ্টেম্বর তাহলে কোন অঞ্চল চলছে এই সময়? এইটা খুব ইম্পর্টেন্ট। তাহলে তোমাকে যদি কেউ প্রশ্ন করে জলবিষুব কাকে বলে, তখন বলবে দক্ষিণায়নের সময় সূর্য যখন নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দেয় তখন পৃথিবী সূর্যের এই বিশেষ অবস্থানটিকে বলা হয় জলবিষুব। যদি বলে দুটা বৈশিষ্ট্য দাও, দিয়ে দেবো। ছায়াবৃত্তর কথা দিয়ে বলবে 90 ডিগ্রি নর্থ থেকে আবার 90 ডিগ্রি সাউথ, প্রত্যেকটা জায়গাতে 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত। কর্কটীয় অঞ্চলে এই সময় ঠান্ডা গ্রীষ্মের মাঝামাঝি আবহাওয়া থাকে, মকরী অঞ্চলেও ঠান্ডা গ্রীষ্মের মাঝামাঝি আবহাওয়া থাকে, কিন্তু আমাদের এখানে শরৎকাল, ওদের বসন্তকাল। আমাদের 21শে মার্চে ছিল বসন্তকাল, ওদের তখন শরৎকাল। ঠিক আছে, ওদের এই তো শীত পাইলে বললাম না, এখন 21শে জন্য ওদের ভয়ঙ্কর শীত ছিল অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলিয়ার জলবায়ু তুমি বুঝতে পারিয়ে পুরা না গেলেও উল্টা জলবায়ু, সেম উল্টা জলবায়ু একদম, কারণ অক্ষাংশ একদম উল্টাতে অবস্থান করছে। আর মেক্সিকো আর ইন্ডিয়ার একই জলবায়ু। ঠিক আছে, মেক্সিকো দেশটা ইন্ডিয়ার অক্ষাংশে অবস্থিত, উত্তর আমেরিকার দেশ আছে মেক্সিকো। এই বছর ক্রিকেট বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ হবে 2026-এ মেক্সিকো, আমেরিকা, কানাডাতে, দেখবে সবাই। ঠিক আছে, তাহলে জলবিষুবর 3 মাস পর বলো। 23শে সেপ্টেম্বরের পরের মাস কি? 23শে সেপ্টেম্বরের পরের মাস সেপ্টেম্বরের পরের মাস অক্টোবর। পর করিয়ে ডিসেম্বর ওখানে আসবে কি? তাহলে অক্টোবরে ভাবো। অক্টোবরে আমরা আরও দূরে সরছি, নভেম্বরে আমরা আরও দূরে সরছি, ডিসেম্বরে দক্ষিণ গোলার্ধ যা ঝুঁকা ঝুঁকি গেল, দক্ষিণায়ন শেষ 22শে ডিসেম্বর। তখন আবার পজিশনটা কেমন দাঁড়াবে গো? তখন আবার পজিশনটা দাঁড়াবে এইরকম। দক্ষিণ গোলার্ধ মানে অস্ট্রেলিয়া দেশে সূর্য নিরক্ষরেখায়, আমরা একটু দূরে সরে গেছি সূর্য থেকে, আমরা একদম দূরে সরে গেছি। এইটা নর্থ সাউথ, কিন্তু ছায়াবৃত্ত মিডিলে, এইটা মতো রাখো। নর্থ সাউথ আলাদা, নর্থ কুমেরু ঢুকে গেছে এইদিকে, আর সুমেরু চলে এসছে এইদিকে, ছায়াবৃত্ত এইখানে। তাহলে বলো এবারে নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, যেটা 70 ডিগ্রি অক্ষাংশ উত্তর, সেইখানে 6 মাস রাত। আমাদেরও অনেক রাত বড় হয়ে গেছে, দেখো এইটুকু আমাদের দিন পড়ছে, আর এই এতটা জায়গা রাত, তাহলে আমাদের 14 ঘন্টা রাত, 5:30টায় সন্ধ্যা হয়ে যায়। ডিসেম্বর মাসে, জানুয়ারি মাসেও কিছুদিন থাকে। উত্তরায়ণ শুরু হয়ে যায় 23শে ডিসেম্বর থেকে। অ্যাকচুয়াল 23শে ডিসেম্বর ভূগোলের বড় দিন, কিন্তু পালন করি আমরা যীশু খ্রিস্টের জন্মদিনে 25শে ডিসেম্বর। সব ভুলভাল করি, কিন্তু ভূগোলের বড় দিন কবে? 23শে ডিসেম্বর। উত্তর গোলার্ধের বড় দিন, সেটা উত্তর গোলার্ধের দিনটা বড় হইতে শুরু করলো, কিন্তু দক্ষিণ গোলার্ধের দিনটা সেদিন থেকে ছোট হইতে শুরু করলো। অস্ট্রেলিয়া আবার সেটা বড় দিন না, অস্ট্রেলিয়ায় কি সেদিন থেকে ছোট দিন শুরু হইলো, রাত বড় হবে আস্তে আস্তে এবারে। আর আমাদের দিনটা আস্তে আস্তে বড় হবে। অলরেডি 10 ঘন্টার দিনে চলে গিয়েছিলো 22শে ডিসেম্বরে, 12 ঘন্টা রাত হয়ে গিয়েছিল। 5:30 থেকে 6টা পর্যন্ত কি থাকে? প্রায় রাত থাকে। দেখে নেবে তুমি, 5:30টায় সন্ধ্যা হয়ে যায়, আর 6:15, 6:30টায় সূর্য ওঠে, মানে রাতটা প্রায় 11 ঘন্টা হয়ে যায়। কখন? 22শে ডিসেম্বর। আর 22শে ডিসেম্বর তাহলে আমাদের একটু শীত পড়ে যায়, কারণ আমরা সূর্য থেকে অনেক হেলে যাই। আর 22শে ডিসেম্বরের পরেই আবার তাহলে কি শুরু হয়ে গেল? উত্তরায়ণ শুরু হয়ে গেল। তাহলে 22শে ডিসেম্বর থেকে 21শে জুন পর্যন্ত উত্তরায়ণ চলবে, মহাবিষুব উত্তরায়ণের মাঝে হবে। আর 21শে জুন থেকে 22শে ডিসেম্বর তক দক্ষিণায়ন চলবে। 6 মাস উত্তরায়ণ চলে, 6 মাস দক্ষিণায়ন। দক্ষিণায়নের মাঝে জলবিষুব আসবে 23শে সেপ্টেম্বর তারিখে। একটা বসন্তকাল পড়বে 21শে মার্চে, 90% মানুষের ফেভারিট বসন্তকাল। আবার শরৎকাল আছে 23শে সেপ্টেম্বর। একই ওয়েদার, একটা বর্ষার শেষে আর একটা শীতের শেষে। শীতের শেষে বসন্ত আসে, আর বর্ষার শেষে শরৎ আসে। আর দুটা সংক্রান্তি, একটা কর্কট সংক্রান্তি 21শে জুন, আর মকর সংক্রান্তি। তাহলে মকর সংক্রান্তি কাকে বলে তোমাকে যদি প্রশ্ন করে, তখন বলবো দক্ষিণায়নের শেষ দিন সূর্য মকরক্রান্তি রেখা 33 ডিগ্রি দক্ষিণ অক্ষের উপর লম্বভাবে কিরণ দেয়। এই বিশেষ অবস্থানটিকে মকর সংক্রান্তি বলা হয়। মকরক্রান্তি রেখার উপর কিরণ দেয়, মকরক্রান্তি রেখার উপর কিরণ দেয়। আমাকে একবার কমেন্ট করেছিল, আমি হ্যাপি মকর সংক্রান্তি লিখেছিলাম 22শে ডিসেম্বর। আর আমাদের এখানে বাঙালিদের 15ই জানুয়ারি মকর সংক্রান্তি হয়, যেটা ডুব দিই আমরা। মকর এসে গেল, পিঠা পড়া হবে, ঠিক আছে, তিল লাড়ু খায়, তো সেটা মকর সংক্রান্তি 15ই জানুয়ারি। ওইটা উৎসব, ভূগোলের মকর সংক্রান্তি নয়। ভূগোলের মকর সংক্রান্তি কবে? 22শে ডিসেম্বর। পজিশনটাকে বলা হয় মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়, ওই পজিশনটাকে। আচ্ছা, সেদিন সারাদিন ধরে কিরণ, সারাদিন ধরে কি ওইরকম থাকবে দক্ষিণায়ন, স্ট্যাচু হয়ে যাবে না? কোনো একটা মুহূর্তে হয় 22শে ডিসেম্বরের। এইটাও মনে রাখবে যে 22শে ডিসেম্বর ডেটটা আমরা পড়ি, কিন্তু 22শে ডিসেম্বরের কোনো একটা মুহূর্তে, 22শে ডিসেম্বর হয় বিকাল 4টার সময় ছিল এইটা, তারপরেই দক্ষিণায়ন
যেই সর্বোচ্চ ঝুঁকে গেল দাঁড়াইন থাকবে না পৃথিবী, যে সর্বোচ্চ ঝুঁকে গেল দাঁড়াইন থাকলো, দেখো সবাই আমি হয়ে গেছি, ঝুঁকে গেছি, দেখে লাও, ছবি তুলে লাও, স্ক্রিনশট নিয়ে লাও, অমনি হবে না। এই গেল সঙ্গে সঙ্গে পাল্টি জবাব হয়ে গেল। এইভাবেই পৃথিবীর জলবায়ুর পরিবর্তন হয়। সব দেশগুলোই তুমি অনুভব করতে পারবে। সাউথ আফ্রিকারও জলবায়ু অনুভব করতে পারবে তুমি এইটি লঞ্চের মধ্যে। যদি তোমাকে বলে সাউথ আফ্রিকার, তাহলে জলবায়ু স্যার এখান থেকে কী করে বুঝলাম? আরে সাউথ আফ্রিকার অবস্থান কোথায়? 66.5 ডিগ্রি দক্ষিণ। তাহলে 66.5 ডিগ্রি দক্ষিণ। অস্ট্রেলিয়ায় যখন শীত পড়ে গেছিলো তখন ওরা আরও বেশি শীত পড়বে, কারণ ওরা আরও নিচে আসে। অস্ট্রেলিয়াতেই শীত পড়ে গেছিলো 21 জুনে, ওদের বরফ পড়বে 21 জুনে। কোথায়? সাউথ আফ্রিকাতে। চীন দেশের মতন। আমাদের যেমন চীন দেশে শীতকালে কী হবে, ভারতেই যদি এত শীত, তাহলে চীন দেশে কী শীত হচ্ছে? আরও উত্তরে আছে, ভাবো, সূর্য থেকে আরও দূরে। তাহলে চীন দেশে তো বরফ পড়ে 22 ডিসেম্বর, পৌষ মাসে, মাঘ মাসে। নরওয়ে, সুইডেন তো রাতেই থাকে সারাদিন, বরফে আচ্ছন্ন, মানুষ বাস করে ইগলু টিগলু কোনো মতে, ইগলুতে বরফে আচ্ছন্ন ঘরে, ওদের হ্যাবিট আছে এরকম। সিল মাছের চামড়া, মানে ভাবা যাবে কি নাই, সব সময় বরফ পড়ছে নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, ওই সব দেশে, উত্তর গোলার্ধে, উত্তর মানে 70 ডিগ্রি উত্তর অক্ষাংশের দেশগুলোতে। কখন? 22 ডিসেম্বরের তারিখে, যখন মকর সংক্রান্তি চলছে। আর যখন কর্কট সংক্রান্তি চলছে তখন ওইদিকে শীতটা পড়ছে, ভয়ানক শীত পড়বে দক্ষিণের দেশগুলোতে। অস্ট্রেলিয়াতে মোটামুটি শীত সহ্য করা যাবে। ভারতের শীত যেমন আমরা সহ্য করে দিই, একটা কোট, একটা সোয়েটার এরকম পরে আমরা সহ্য করে দিই মোটামুটি, দুপুরে রোদে থেকে সহ্য করিলি। কিন্তু তারও দক্ষিণে ভয়ঙ্কর শীত আছে। হ্যাঁ, ওইটাও যারা মানুষ থাকে তারা গায়ের রঙ অন্য হয়ে যায় শীতকালের জন্য, মেলানিন একটু কম থাকে, শীত সহ্য ওরাও করিলেই, ওদের হ্যাবিট হয়ে গেছে, ওদের পরিবেশে ওরা থেকে অভ্যস্ত হয়ে গেছে, কোনো কিছু বেমান আনলায়। আমাদের ইন্ডিয়ার লোকও আমরা ঠিক আছি, যে ঠিক থাকে বা ঠিক থাকে। এই গেল মোটামুটি মহাবিষুব, কর্কট সংক্রান্তি, মকর সংক্রান্তি এবং জলবিষুবের ধারণা। তোমরা অবশ্যই ডেট করে 4টা ছবি করবে আলাদা আলাদা। 4টা ছবিতে ছায়াবৃত্ত বসাবে, 2টা করে 3টা করে বৈশিষ্ট্য লিখবে, সংজ্ঞাটাও লিখবে, 4টা নোটস আলাদা আলাদা লিখবে। মহাবিষুব একটা করে দেশের অবস্থান দেখাবে। আমি বলে দিয়েছি সব দেশেরই শুরুতে অবস্থান, একদম ক্লিয়ার ক্লাস। ক্লাসটা 5-এর স্টুডেন্ট রেডি করবে, ক্লাসটা 6-এর সিলেবাস, 6-এ আছে, 7-এও একদম বাচ্চারা রেডি করবে। 8-এর মহাদেশ পড়তে খুব ইম্পর্টেন্ট। 8-এর যখন তুমি উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা পড়বে, আর তোমার আগাই গেলে একদম 8-এ 2টা মহাদেশ আছে, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, নাকি ওসিয়ানিয়া আছে। তাহলে তোমার 3টা মহাদেশই পড়া, অর্ধেক পড়া এইখান থেকে আসবে, অর্ধেক পড়াটা এইখান থেকে রেডি হবে, মুখস্থ করতে লাগবে না, তোমার রেডি হয়ে যাবে পড়াটা। ওই জন্যই শুরুতেই এই ক্লাসটা করে নিতে হয়। চাকরি পরীক্ষা তো এটা খুব ইম্পর্টেন্ট। চাকরি পরীক্ষা এটাই ভূগোলের কনসেপশন। এটার পর তুমি পৃথিবীর ওয়ার্ল্ডের যে ম্যাপটা দিয়েছি আমি, সেখানে এশিয়া মহাদেশ পজিশনটা দেখো। ভালো থাকো সবাই, ভালো থাকবে। এবং ক্লাসটাতে অবশ্যই 4টা আলাদা আলাদা ছবি করে, বৈশিষ্ট্য 2টো করে অবস্থান দেখাবে। ওকে। Press start.